যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচে মোহনবাগান পাঞ্জাব এফসিকে প্লান্টি শুট আউটে হারিয়ে দিয়েছে। মোহনবাগান এই ম্যাচটা যথেষ্ট জিততে গিয়ে ঘাম ঝরাতে হয়েছে। বিশেষ করে বলতে হবে যে মোহনবাগান প্রথমেই যখন মাঠে নামে তাদের যে টিমটা নামানো হয় সেই টিমটা দেখে কিন্তু সবাই অবাক হয়েছিল, কারণ আশিস রায়কে খেলানো হয়েছে উইঙ্গার পজিশানে, যে কিনা রাইট ব্যাক পজিশানে খেলে থাকে তাকে উইঙ্গার পজিশানে খেলিয়ে দেখে নিয়েছে মলিনা। এর সঙ্গে সঙ্গে বলা যায় যে ডিফেন্সিভ মিডফিল্ড জোনে দীপক টাংরির সাথে সাথে অভিষেক সূর্যবংশী স্টার্ট করে, যেখানে স্টার্ট করার কথা ছিল অনিরুদ্ধ থাপা আপুইয়ার মতো প্লেয়ারের, সেই জায়গায় কিন্তু মোহনবাগান অভিষেক সূর্যবংশী আর দীপক টাংরিকে দিয়ে স্টার্ট করায় এবং ডিফেন্সে এই আজকের ম্যাচে দিব্যেন্দু বিশ্বাসকে আমরা দেখতে পেয়েছি। সেই সঙ্গে বলা যেতে পারে যে দুটো বিদেশি ডিফেন্ডার টম আলডেট আর এছাড়া হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ, এই দুটো প্লেয়ার কিন্তু একসঙ্গে বিদেশি সেন্টার ব্যাক পজিশানে খেলেছে। তার সাথে সাথে বলতে হবে যে মোহনবাগানের দলে কিন্তু একাধিক চমক ছিল, বিশেষ করে সেন্টার ফরওয়ার্ড জোনে কিন্তু প্রথম থেকেই কামিংসকে বা পেত্তাতসকে দেখা যায়নি, সেই জায়গায় সোহেল ভাটকে আমরা দেখতে পেয়েছি। লেফট উইংস ফরওয়ার্ডের জায়গা থেকে আমরা লিস্টান কোলাসোকে দেখেছি। লিস্টান কোলাসো বেশ কিছু ভালো চেষ্টা করেছে এবং একখানা বল যেটা সোহেল ভাটের কাছে পাঠিয়েছিল সেই বলটা অনবদ্য, সেখান থেকে সোহেল ভাট অবশ্যই গোল করা উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত সোহেল ভাট বলটাকে জালে রাখতে পারেনি। এছাড়া বলা যেতে পারে যে মোহনবাগান প্রথমার্ধে সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করে, সেটা হচ্ছে আমাদের সাহাল আব্দুল সামাদ বলটা না গোলে মেরে ওটা গ্রেগ স্টুয়ার্টকে পাস করতে দেওয়াটাই হয়ে গেল ওর সবচেয়ে বড় ভুল। সেইখানে দেখা যায় যে গ্রেগ স্টুয়ার্ট ওই পজিশানেই ছিল না, সেখান থেকে পাঞ্জাবের ডিফেন্ডার এসে বলটাকে ক্লিয়ার করে দেয়। তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান ফার্স্ট হাফে যেটুকু সুযোগ পেয়েছিল সেই সুযোগগুলোকে তারা সঠিকভাবে ইউজ করতে পারেনি। কিন্তু বলতেই হবে ফার্স্ট হাফের শেষের দিকে গিয়ে যেভাবে গ্রেগ স্টুয়ার্ট বলটা মারলো এবং সোহেল ভাটের পায়ে লেগে বলটা গোল হলো, সেটা এক কথায় অনবদ্য ছিল। এবং প্রথমেই খেলার শুরুতেই যেটা হলো আর কি কিনা অ্যালবার্টো রড্রিগেজ যেই বলটা ক্লিয়ার করলো সেই বলটাকে রেফারি প্লান্টি দিয়ে দিল, কিন্তু যদি দেখা যায় যে ক্লিয়ারেন্সটা কিন্তু পারফেক্টই ছিল, বলেই ট্যাকেল হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে রেফারির একটা মিস ডিসিশনের জন্য পাঞ্জাব প্লান্টিটা পেয়ে যায় শুরুতেই এবং তার ফলে কি হলো না পাঞ্জাবের লুকা মাচেন প্লান্টি থেকে গোল করতে একদম সক্ষম হলো এবং টিমকে 1-0 গোলে এগিয়ে দিল প্রথম দিকেই। তারপরে মোহনবাগান লাস্টের দিকে গিয়ে একদম গ্রেগ স্টুয়ার্টের শটটা সোহেল ভাটের পায়ে লেগে বলটা জালে জড়িয়ে যায়। তাই এক কথায় বলতে পারা যায় যে প্রথম হাফটা ছিল 50-50, কারণ 50-50 এই কারণেই বলবো প্রথমার্ধে মোহনবাগান কিন্তু অনেক মিস করেছে, আর ওরা কিন্তু বলতে গেলে যখন ফার্স্ট গোলটা প্লান্টি থেকে হয়ে যায় তারপরে কিন্তু ওরা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছিল পাঞ্জাব, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রেসারটাকে ভিশাল কায়েত এবং মোহনবাগানের যারা ডিফেন্ডার ছিল সঠিকভাবে সেটাকে ট্যাকেল করে নিয়েছে। তারপরে সেকেন্ড হাফের শুরুতেই আমরা মনবীর সিংকে দেখতে পাই এবং জেসন কামিংসকে দেখতে পাই। জেসন কামিংস আর মানবীর অনবদ্য 1-2 খেলে মানবীর কিন্তু একদম দুর্দান্ত গোল করে সেকেন্ড পোস্ট থেকে, সেটা এক কথায় অসাধারণ ফিনিশিং ছিল এবং সেকেন্ড হাফের শুরুতেই মোহনবাগান 2-1 গোলে এগিয়ে যায়। তারপরে আবার দেখা যায় যে তার কিছুক্ষণের মধ্যেই আবার পাঞ্জাব এই গেমটাকে কামব্যাক করে নেয়, অনবদ্য গোল করে পাঞ্জাবের স্ট্রাইকার ক্রোয়েশিয়ান স্ট্রাইকারটা এক কথায় অনবদ্য গোল করে টিমটাকে 2-2 করে এবং তার কিছুক্ষণ বাদেই আবার 70 মিনিটের মাথায় গিয়েই আবার কিন্তু পাঞ্জাব লিড নিয়ে নেয়। তাই বোঝাই যাচ্ছে যে কখনোই কিন্তু একই সমান্তরালে চলেনি
এই খেলাটা একবার পাঞ্জাবের দিকে গেছে, কখনো বা মোহনবাগানের দিকে গেছে। এইটাই কিন্তু এই খেলার বৈশিষ্ট্য ছিল। বিশেষ করে বলা যায় যে 3 নম্বর গোলটা যখন পাঞ্জাব করলো, আর্জেন্টিনান স্ট্রাইকারটা যেভাবে গোলটা করলো, এক কথায় অনবদ্য, অত্যন্ত ভালো তার পায়ের কাজ দেখা গেছে এই ম্যাচে, এবং ফিনিশিংটাও এক্সেলেন্ট ছিল। তারপরেই কিন্তু আবার জেসন কামিংস যেভাবে বলটা ফার্স্ট টাচ নিল, ফার্স্ট টাচেই কিন্তু গোলমুখটা পুরো ওপেন হয়ে গেছিলো। আমি সবসময় বলি যে জেসন কামিংসের ফার্স্ট টাচ অত্যন্ত ভালো। সেই জায়গায় কিন্তু আজকেরও দেখা গেল জেসন কামিংস কিন্তু ওই গোলটা করতে বিশেষ কোনো পাওয়ার লাগালো না, বিশেষ কোনো কষ্ট করতে হলো না জেসন কামিংসকে। সেই জায়গায় দাঁড়িয়ে জেসন কামিংস কিন্তু একখানা ফার্স্ট টাচ নিল, ফার্স্ট টাচেই কিন্তু পুরো ডিফেন্ডাররা কেটে গেল এবং বাঁ পা দিয়ে বলটা নেটে পাঠিয়ে দিল। তাই বলাই যেতে পারে যে ম্যাচটা ছিল পুরো 50-50। এবং তারপরে যখন 90+7 মিনিটে গিয়ে যখন খেলাটা শেষ হলো, তারপরে যখন প্লান্টি শ্যুট আউট হয়, তখন কিন্তু প্রথমেই আবার দেখা গেল জেসন কামিংস বলটাকে বারে মারলো। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান সমর্থকরা কিন্তু ভেবেছিল যে এ কী হয়ে গেল, ফার্স্টেই শটটা বারে লাগলো, তার মানে কিন্তু দিনটা খারাপ। তারপরে দেখা গেল যে একের পর এক পাঞ্জাব কিন্তু গোল করতে থাকলো প্লান্টিতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা শ্যুট তারা সঠিক নিল, কিন্তু লাস্ট শ্যুটটা গিয়ে তারা মিস করলো। এবং বিশাল কায়েত প্রত্যেকটা শ্যুটের বেলায় কিন্তু ডান দিকে ঝাঁপিয়েছিল। এইবারে লাস্ট শ্যুট যখন করলো পাঞ্জাবের প্লেয়ারটা, তখন বাঁ দিকে ঝাঁপিয়ে বলটা সেভ করলো, এবং তার সাথে সাথেই কিন্তু বলা যেতে পারে যে মোহনবাগান যে এই ডুরান্ড কাপের পরের রাউন্ডে যাবে, অনেকটা প্রায় কিন্তু সমর্থকদের মনে আত্মবিশ্বাস ফিরে এলো। কারণ বিশাল কায়েত যে ভুলটা করছিল, প্রত্যেকটা বল সে ডান দিকে ঝাঁপাচ্ছিল, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে বাঁ দিকে ঝাঁপিয়ে যখন সেভ করে দিল, এবং মোহনবাগান তখন কিন্তু বুঝতেই পারছিল যে এবারে কিন্তু আমরা জিততে পারি। কারণ মোহনবাগানের তখন এবারে লাক ফেভার করতে শুরু করলো। যদি আমি প্লান্টি শ্যুট আউটটা পুরো বিশ্লেষণ করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যদি বলতে বলে কেউ যে আমার মনে হয় যে পাঞ্জাবের প্লান্টি শ্যুটগুলো ছিল অত্যন্ত ভালো। মোহনবাগান যে কটা শ্যুট করেছে সে কটা শ্যুটে পাওয়ার যদিও বা ছিল, কিন্তু অ্যাকুরেসি থাকলেও গোলকিপার কিন্তু সেটাকে প্রত্যেকটা অ্যান্টিসিপেট করে নিয়েছিল পাঞ্জাবের গোলকিপার। মোহনবাগানের কপাল ভালো যে একটা বল গোলকিপারের হাতে লেগে ঢুকে যায়, এবং একাধিক বল তার গোল সেভ করার সুযোগ ছিল কিন্তু সেভ করতে পারিনি। এবং লাস্ট শটটাও বলা চলে যে যেখানে টম আলডেড বলটা মারলো, যে বলটা হাতে লেগে ঢুকে গেল গোলে, সেটা কিন্তু এক কথায় ওটা সেভই হয়ে যায়। ঠিক গোলকিপারের সেদিন আজকের হয়তো লাকটা ফেভার করেনি, তাই পাঞ্জাবের গোলকিপার আজকের ম্যাচে গোলটা সেভ করতে পারেনি, না হলে তার জাজমেন্ট প্রত্যেকটাই রাইট ছিল। আর অন্যদিকে বিশাল কায়েত দুটো জাজমেন্ট রাইট করেছে এবং দুটোই কিন্তু গোল বাঁচিয়েছে, এটা কিন্তু বলতেই হবে। তাই মোহনবাগান এই ম্যাচটা জয়ে কিন্তু মোহনবাগান সেমিফাইনালে চলে গেল। এবারে সেমিফাইনালে যেই খেলাটা পড়বে সেটা কিন্তু খুব কঠিন একটা প্রতিপক্ষর সঙ্গে পড়তে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কোচ মলিনা কিন্তু পুরো গেমটাকে দেখে নিয়েছে, প্লেয়ারদের সব কিন্তু বিভিন্নভাবে ইউজ করে দেখে নিয়েছে। কিন্তু যখন সেমিফাইনাল খেলবে আমার মনে হচ্ছে এই টিমটাই একটা পুরো পারফেক্ট টিমই নামবে। কারণ এই যে আজকের যে ম্যাচটা খেলেছে মোহনবাগান, সেই ম্যাচের প্লেয়াররা কিন্তু একই জায়গায় খেলবে না। যদি আশিস রায় খেলে হয়তো রাইট ব্যাক পজিশানে খেলবে, রাইট উইঙ্গার পজিশানে অবশ্যই মানবীর সিংকে আমরা দেখতে পারি। এছাড়া গ্রেগ স্টুয়ার্ট আছে, এছাড়া দিমিত্রি পেত্রাতস আছে, জেসন কামিংস আছে, এদেরকে কিন্তু আমরা সবাইকেই কিন্তু দেখতে পাবো বলেই আমাদের আশা। এছাড়া বলা যেতে পারে যে মোহনবাগান আজকের ম্যাচে প্রচণ্ড লং বল ফুটবল খেলেছে, সেই লং বল ফুটবলটা হয়তো সেমিফাইনালে আর দেখতে পাবো না। কারণ মোহনবাগান বুঝতে পেরেছে যে তাদের লং বলের থেকেও দরকার পাসিং ফুটবল। এই জিনিসগুলো যদি মোহনবাগান
পরের ম্যাচে শুধরে নেয় তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই পরের ম্যাচটা সেমিফাইনালে জিতে ফাইনালটা হয়তো মোহনবাগান উঠে যাবে। এবং ডুরান্ড কাপ যদি কলকাতায় আসে সেটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ মোহনবাগান দল হিসেবে অত্যন্ত ভালো। সেমিফাইনাল ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ খুবই একটা টাফ অপোনেন্টের সাথে খেলা পড়বে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।